প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। গত দুদিন ধরে আমরা সবাই কম বেশি আতঙ্কে আছি। আর আতঙ্কে থাকবার কারণটি তো ভূমিকম্প। ভূমিকম্প আমাদের সবাইকে কম্পিত করে দিয়েছে। আমরা কম্পিত অবস্থায় আছি আসলে এখনো। কারণ 32-33 ঘন্টা হয়েছে, দুদিনে 48 ঘন্টা হয়নি, 32-33 ঘন্টায় 4 দফা ভূমিকম্প আমরা দেখলাম, ফিল করলাম। 4 দফা। এর মধ্যে গতকালকেরটি ছিল ভয়াবহ। আমাদের সাম্প্রতিককালে গত অন্তত কয়েক দশকে আমরা বাংলাদেশের মানুষ এত বড় কম্পন, এত বড় ঝাঁকুনি ভূমিকম্পের কারণে অনুভব করিনি। অসংখ্য ভূমিকম্প হয়েছে গত কয়েক দশকে, আমরা ফিল করেছি, অনেক সময় ফিলও করিনি, পত্রিকায় দেখেছি, টিভিতে দেখেছি কাল অমুক জায়গায় ভূমিকম্প হয়ে গেল। বাট গতকালকের ভূমিকম্পটি জানান দিয়ে গেল যে এটি একটি ভূমিকম্প। আর সত্যিকার অর্থে এপিসেন্টারের কাছাকাছি যারা ছিলাম আমরা, উৎপত্তিস্থলের, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গতকাল যেটি হলো সকাল 10টা 38 মিনিটে বাংলাদেশের নরসিংদী জেলার মাধবদী নামক জায়গায়। মাধবদী একটি বিজনেস সেন্টার, খুবই প্রমিনেন্ট একটি জায়গা। লোকেরা সবসময় সেখানে ব্যস্ত থাকেন, নানা রকম বিজনেস ডিল হয়, বিশেষভাবে কাপড়, টেক্সটাইলস এইসবের ব্যবসা বড় ধরনের। তো সেই মাধবদীতে, যা কিনা নরসিংদী জেলা শহর থেকে 14 কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে, মাধবদীতে ছিল এপিসেন্টার বা উৎপত্তিস্থল। আর ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল। তো তাতে করে আর আমিও ছিলাম ঘটনাচক্রে এই 14 কিলোমিটারের মধ্যেই গতকাল। তো টের পেয়েছি বিষয়টি আসলে কি। আমার লাইফ টাইমে কখনো আমি রিয়েলাইজ করিনি যে আমি এত বড় জল্ট বা কাঁপুনি কখনো ফেস করব ভূমিকম্পের কারণে। কয়েক সেকেন্ডের জন্য ছোট কেয়ামত দেখেছি কালকে। আপনারা অনেকেই দেখেছেন, একইভাবে উপলব্ধি করেছেন। তো কাল থেকে শুরু করে আজ অবধি 4 দফা ভূমিকম্প হয়ে গেল কিন্তু। তো বাকিগুলো আফটার শক বা পরাঘাত। যে কোনো ভূমিকম্পের পরেই কিন্তু সাধারণত ইমিডিয়েট পড়ে, কখনো কখনো দেরি করে হতে পারে, একদিন দেরি করে, যেমন এই ক্ষেত্রে যেটি ঘটল। তো গতকাল একবার হয়েছিল, আজ 3 দফা। অনেক সময় বড় ভূমিকম্পের পর ইমিডিয়েট পরে পরে আফটার শকগুলো হতে থাকে, সারা দিন ভরে হয়, কয়েকদিন ধরে হতে পারে। তো এইবার একদিন পরই শুরু হলো এবং 3বার আমরা আফটার শক বা পরাঘাত ফিল করেছি। আর সেগুলো উচ্চ মাত্রায় ছিল না। আজ সকাল 10টা 36 মিনিটে একটি ছিল, সেইটির রিক্টার স্কেলে মাত্রা ছিল 3.7। 6টা 6 মিনিটে 6 মিনিট 4 সেকেন্ডে ছিল একটি, সেটি রিক্টার স্কেলে মাত্রা ছিল 3.7। আর 6টা 6 মিনিট 5 সেকেন্ডে ইমিডিয়েট পরে পরে আরেকটি হয়েছিল, সেইটির মাত্রা ছিল 6.3। তো 3.3, সরি, বা 3.2 আসলে। তো এগুলো বড় ছিল না, এগুলো অনেকে ফিল করেননি। হালকা ঝাঁকুনি হয়েছে একবার, যেহেতু এগুলো আফটার শক। আর আফটার শক হওয়াটা খারাপ না, ভালো। কোন অর্থে ভালো যে আফটার শকের মাধ্যমে নির্দিষ্ট যে ভৌগোলিক অঞ্চলে ভূমিকম্প হয় সেই অঞ্চলটি স্টেবল হয়। এটি তো সবই আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটিস, টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে হয়, তাই সেটি আন্ডারগ্রাউন্ডেই হয়ে থাকে। আর আন্ডারগ্রাউন্ড একটি স্থিতিশীল অবস্থায় আসে এই আফটার শকগুলোর মধ্য দিয়ে। তো সেরকমটি হয়েছে, আর এতে করে আমরা সবাই আতঙ্কিত নিঃসন্দেহে। আর বিশেষজ্ঞরা আরও বড় মাপের ভূমিকম্পের আশঙ্কা করছে। কালকেরটি ছিল 5.7, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে শিগগিরই হয়তো বাংলাদেশ 8 কিংবা 9 মাত্রার ভূমিকম্প ফেস করতে পারে। এমন একটি সম্ভাবনা দেখা দিয়েছে এই জন্যে যে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প গত অনেক বছরে হয়নি। সর্বশেষ হয়েছিল 1930 সনে। তো অনেক দিন হয়ে গেছে। সাধারণত বড় ভূমিকম্পগুলো 100 বা 150 বছরের মধ্যে ফিরে আসে, আর এর চাইতে বড় যেগুলো সেগুলো 200-250 বছরের মধ্যে একবার ফিরে আসে। তো ওই সময়টি আমরা অতিক্রম করেছি, তাই বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বড় একটি ভূমিকম্প হতে পারে। তো আমরা এরই মধ্যে আতঙ্কে আছি, আর আতঙ্কে অনেকের কাজকর্ম বন্ধ হয়ে গেছে। যার যে কাজ ছিল সেটি আমরা ঠিকভাবে করতে পারছি না, আর এটি কিন্তু অস্বাভাবিক না।
আতঙ্কিত হবার যথেষ্ট কারণ আছে। এটি একটি স্ট্রেস তৈরি করে, সাইকোলজিক্যাল স্ট্রেস তৈরি করে, ট্রমা নিয়ে আসে কারো কারো জন্যে, তাই এটি অস্বাভাবিক না। তো এখন আবার যদি আর অনাকাঙ্ক্ষিতভাবে আমরা এরকম ভূমিকম্প ফেস করি, তাহলে করণীয় কি? কিছু করণীয় সম্পর্কে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় একটি গাইডলাইন দিয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কারো কারো হয়তো সেটি জানা আছে, আপনারা হয়তো পড়েছেন সংবাদপত্রে বা অন্য মাধ্যমে, অনেকের জানা নেই। তাই আমি ভাবলাম যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি কারো কোনো কাজে আসে, সেই চিন্তা থেকে এই এপিসোডটি করা। আসলে পলিটিক্যাল বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু নিজের থেকে কেন যেন ভালো ফিল করছিলাম না। তো তাই ভাবলাম ভূমিকম্প বিষয়ে কথা বলি। তো কিছু গাইডলাইন্স দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 13টি পয়েন্টে তারা এই গাইডলাইনগুলো দিয়েছে। ভূমিকম্প হয়ে গেলে চলাকালীন বা ইমিডিয়েট পরে আমাদের কি করণীয়, এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন দিয়েছে তারা। বিশেষজ্ঞদের প্রণীত এই গাইডলাইনগুলো কিছু কিছু আমরা নিজেরাই জানি, ইতিমধ্যে ফলো করছি, আর কিছু কিছু আমরা জানি না। তো আমি এই গাইডলাইনগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, শেয়ার করবো। আসলে তার আগে আমার ব্যক্তিগত একটি অবজারভেশন দিতে চাই। আমি যেই শহরে থাকি, গতকাল যখন প্রথম ভূমিকম্প হলো আমি বাসায় ছিলাম। আমি, আমার ওয়াইফ এবং আমাদের একমাত্র সন্তান 12+, ও 7th গ্রেডার, 7ম শ্রেণীতে পড়ে, আমরা 3জনই বাসায় ছিলাম। তো আমি সাধারণত ভূমিকম্পের ক্ষেত্রে জায়গা বদলাতে রাজি হই না। যেখানে অবস্থান করছি বাসার ভিতরে হলে ভিতরেই আমি থাকতে চাই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ জল্ট বা কাঁপুনি বা কম্পনটি ভালোভাবে থেমে যাওয়া পর্যন্ত আমি বাসায় থাকতে চাই। আমি আগেও এরকমটি করেছি। আমি কয়েক দফায় অন্তত 16-17 বছরে 2-3বার ভূমিকম্প ফেস করেছি। তখনও আমি বাসায় ছিলাম, আমি বাসা থেকে বের হতে চাইনি। আমার ওয়াইফ আমার বাসায় থাকার পক্ষপাতী নন, তিনি বাইরে যাবেন, সময় পেলেই বাইরে চলে যাবেন, বাসায় থাকবেন না। তাকে কোনো অবস্থায় বাসায় রাখা যাবে না। গতকালকের ভূমিকম্পের সময় আমার ওয়াইফ এবং আমার সন্তান, আমার ছেলে, ওরা দুজনই একসঙ্গে রওনা হয়েছে বাইরে, বিল্ডিংয়ের বাইরে যাবে। আমরা একটি 6তলা বিল্ডিংয়ের 4তলায় থাকি। তো আমাদের কো-টেনেন্ট যারা আছেন অন্যান্য ফ্ল্যাটে, তারাও সব হইচই করে বাইরে রওনা হয়েছিলেন। সো তাদের সঙ্গে আমার ওয়াইফ এবং আমার ছেলে রওনা হয়েছে। তাই আমি বাধ্য হয়ে তাদের পিছু পিছু গিয়েছি। আমি বাসা লক করে চাবি নিয়ে, চাবি খুঁজে বের করে আমি গিয়েছি। আমি যথেষ্ট ধৈর্য রাখতে পেরেছি এবং পারি, আমি এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে পারি। তো আমি যে কথাটি বলছিলাম যে আমার নিজস্ব পর্যবেক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে যে কোনো বিপদে, শুধু ভূমিকম্প নয়, যে কোনো বিপদে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মাথা ঠান্ডা রাখা। কোনো অবস্থায় উত্তেজিত হওয়া যাবে না এবং প্যানিক করা যাবে না, আতঙ্কিত হওয়া যাবে না। যদি আমরা উত্তেজিত হই কিংবা আতঙ্কিত হই, তাহলে সবচাইতে বড় যে ক্ষতিটি আমাদের হয়, প্রিয় দর্শক, কথাটি আমি অত্যন্ত সাধারণভাবে বলছি, বাট খুব গুরুত্বপূর্ণ কথা। কোনো পরিস্থিতিতে আমরা যখন আতঙ্কিত হয়ে পড়ি, প্যানিক স্ট্রিকেন হয়ে পড়ি, তখন সবচাইতে বড় ক্ষতিটি আমাদের হয়, আমাদের সিদ্ধান্ত নেবার ক্ষমতা হারিয়ে ফেলি। ওই পরিস্থিতিতে সিদ্ধান্ত কী নেব সেটি কিন্তু আমরা বুঝতে পারি না। তো সেটি কিন্তু ভালো কথা না। আমি যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে দীর্ঘমেয়াদে আমার কিন্তু বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। তাই আতঙ্কিত হওয়া চলবে না। নিজেকে যথেষ্ট অটো সাজেশন দিয়ে ঠিক রাখতে হবে যে না, আমি আতঙ্কিত হব না, আই মাস্ট নট প্যানিক। আমি কোনো অবস্থায় আমি আতঙ্কগ্রস্ত হব না, আমি মাথা ঠান্ডা রাখবো। মাথা ঠান্ডা রেখে রাইট ডিসিশন নেব। এই বিষয়টি এইভাবে কাজ করবে, আমার ক্ষেত্রে এইভাবে করে। প্রতিবারই যখন ভূমিকম্প ফেস করেছি আমি খুবই কুল এবং কাম ছিলাম। তো আমি আপনাদের অনুরোধ করব, যদি সম্ভব হয় আমার এই টিপ আপনারা ফলো করতে পারেন, তাতে করে সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আর আরেকটি বিষয়, বাসা থেকে নেমে যেই গলি পড়ে, সেই গলির দুদিকেই বিল্ডিং। তো আমি যে বলছিলাম যে আমি নামি না সাধারণত, কেন নামি না সেটি ব্যাখ্যা করছি। কারণ হলো, যখন ভূমিকম্প চলতে থাকে, আপনি যদি সিঁড়ি কোঠা দিয়ে নামবার চেষ্টা করেন, তখন তো লিফট ব্যবহার করবার কোনো সুযোগ নেই। যে কোনো বিল্ডিংয়ে লিফট থাকলেও আপনি লিফট তো ব্যবহার করা যাবে না ভূমিকম্পের সময়। আগুন লাগলে ভূমিকম্পের সময় বিল্ডিং অথরিটি লিফট বন্ধ করে দেয়। তো লিফট আমরা ব্যবহার করতে পারি না এবং সেটি অত্যন্ত বিপজ্জনক। তো
তো লিফট দরকার নেই, আপনি যখন হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে নামবেন, আপনি 5তলা 6তলা 4তলায় থাকেন, লিফট দিয়ে সিঁড়ি দিয়ে নামবার চেষ্টা করছেন, সিঁড়িগুলো কিন্তু বেশি ভালনারেবল। বিল্ডিং যদি ধসে পড়ে, ক্র্যাক করে, অংশ বিশেষ ধসে পড়ে, তখন কিন্তু সিঁড়ি কোঠাটা ভেঙে পড়ে দুমদাম করে। তো সিঁড়ি দিয়ে তো আপনি নামবেন, তাহলে আপনি কিন্তু প্রথম ভিক্টিম হচ্ছেন। তাই সিঁড়ি দিয়ে 5তলা 6তলা থেকে নেমে, অনেক সময় গেট লক করা থাকে, হয় দারোয়ানকে খুঁজতে হবে, এই পরিস্থিতিতে দারোয়ানও পালিয়ে যেতে পারে নিজের জীবন বাঁচাতে, আপনাকেই চাবি খুঁজে টুজে কোনোভাবে হয়তো দরজা খুলতে হবে। ততক্ষণে কিন্তু ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি যা হবার হয়ে যাবে, বিল্ডিং ভেঙে পড়লে আপনার উপরেই পড়বে দুর্ভাগ্যক্রমে। অথবা আপনি যদি কোনোভাবে ম্যানেজ করতেও পারেন, আপনার বিল্ডিং থেকে আপনি বেরিয়ে গেছেন, যেই গলির মুখে আপনি নেমেছেন, পাশের বাসার রেলিং, ছাদ, কোনো একটা অংশ বিশেষ আপনার উপর ভেঙে পড়তে পারে। এবং গতকাল ঢাকায় কিন্তু তাই হয়েছে। ঢাকায় কসাইটুলিতে যেই 3 জনের মৃত্যু হয়েছে, অকাল মৃত্যু, এর মধ্যে একজন মেডিকেল স্টুডেন্ট রফিউল ইসলাম, খুবই দুঃখজনক। তো যেই 3 জনের মৃত্যু হয়েছে তারা কিন্তু বাসায় ছিলেন না, তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আর তাদের পাশে অবস্থান করা একটি 5তলা বিল্ডিং এর রেলিং তাদের উপর ভেঙে পড়ে এবং তারা ভিকটিম হন, তারা মারা যান সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায়। তো এই জন্যে বাসা থেকে বেরোতে পারলেই যে আমরা নিরাপদ তা কিন্তু না। প্রিয় দর্শক, আমাদের শহরগুলোতে কোনো খোলা জায়গা নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কষ্টের বিষয় হলো কোনো খোলা জায়গা নেই আমাদের শহরগুলোতে, কারণ শহরগুলো পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি। নগর পরিকল্পনার দায়িত্বে যারা আছেন কিংবা পরিকল্পনা পাশ করবার দায়িত্বে যারা আছেন, ঢাকার কথা যদি ধরি, রাজুক বা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, সেখানে বাংলাদেশে ঘুষ লেনদেন হয় যতগুলো জায়গা আছে সবচাইতে বেশি, রাজুক তার মধ্যে অন্যতম। রাজুকের পিয়নেরও 3-4টা গাড়ি থাকে, দামি গাড়ি, যেন তেন গাড়ি না। এবং ঢাকায় কয়েকটা বাড়ি থাকে, ফ্ল্যাট না বাড়ি থাকে, এবং বিদেশে অর্থ পাচার করতে পারেন রাজুকের পিয়ন। তো উপরের দিকে আর গেলাম না। তো তারা ঢাকা শহরের লক্ষ লক্ষ বিল্ডিং তৈরি হয়েছে, বিল্ডিং কোড ভায়োলেট করে, বিল্ডিং কোড মানা হয়নি। আর রাজুক সেগুলো জানতো, জেনেও কিছু বলেনি, কারণ ঘুষ খেয়েছে, টাকা নিয়েছে। তো ঢাকা শহর একটি দোজক হয়ে উঠেছে, টাইম বম হয়ে উঠেছে, যে কোনো সময় এক্সপ্লোড করতে পারে। তো এই হচ্ছে বিষয়টি। অর্থাৎ আমাদের শহরগুলোতে আপনি যে ভূমিকম্পের মতো পরিস্থিতিতে আপনার বিল্ডিং থেকে নামবেন, নেমে আপনাকে কোনো খোলা জায়গায় যেতে হবে নিরাপদে থাকবার জন্য। পাবেন কোথায়? আমি কিন্তু পাইনি। আমি যেই শহরে থাকি, আজও নেমেছিলাম, আজ সন্ধ্যার দিকে 6টা 6তে যে কম্পন হয়েছিল, আবার আমার ছেলে আমার স্ত্রী নামবে, বাইরে যাবে তারা। সো আমি তো তাদের ফেলে তাদের যেতে দিতে পারি না, আমি তাদেরকে ফলো করেছি, আমি ওর সঙ্গে গিয়েছি একটা পর্যায়ে। তো সেই একই কথা বাইরে বেরিয়ে আমরা একই আলাপ করেছি যে আমরা যে বেরোলাম, এমন যদি হয় যে পাশের বিল্ডিংটা আমাদের উপর ভেঙে পড়লো, তখন কি হবে? দেখা গেল আমাদের বিল্ডিং অক্ষত আছে, যে বিল্ডিং থেকে নেমেছি, বাট পাশের বিল্ডিং নিচে আমার মাথায় ভেঙে পড়েছে। তো এই সমস্যাগুলো হয়। আর শহরগুলো এইভাবে কেন হচ্ছে যে কোনো ফাঁকা জায়গা নেই, একটার পর একটা বিল্ডিং হচ্ছে? অতিরিক্ত জনসংখ্যা কিন্তু এই জন্য দায়ী। ভূমিকম্প বিষয়ে অনেকে অনেক কথা বলছেন, বিভিন্নভাবে নানা রকম বিশ্লেষণ আসছে, কিন্তু দুঃখজনক হলেও সত্যি একটি প্রধান কারণ নিয়ে কেউ কথা বলছেন না, অতিরিক্ত জনসংখ্যা। সব সমস্যার মূলেই কিন্তু অতিরিক্ত জনসংখ্যা। এই যে নগর পরিকল্পনা ঠিকমতো হতে পারছে না, শহরগুলোতে কোনো জায়গা ছেড়ে বাড়ি হচ্ছে না, খালি কোনো জায়গাই নেই ছাড়বার মতো। কেন হচ্ছে? কারণ শহরগুলোতে জনসংখ্যার চাপ বেড়েছে। জনসংখ্যার চাপ এই জন্য বেড়েছে শহরে, কারণ সার্বিকভাবে আমরা জনসংখ্যা বেশি। 55,598 বর্গমাইল জায়গায় লোক সংখ্যা কত আসলে কেউ জানে না। পৃথিবীতে এমন দেশ কিন্তু আর দ্বিতীয়টি নেই প্রিয় দর্শক। সব দেশের সরকারের কাছে হিসেব আছে, সেই দেশের লোক সংখ্যা এক্স্যাক্টলি কত, বাংলাদেশের সরকারের কাছে নেই। কয়েক বছর আগে শেখ হাসিনা আমলে, আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি সরকারের 4-5টি মন্ত্রণালয় 5 রকম জনসংখ্যার ফিগার দিয়েছিল। 16.5 থেকে শুরু হয়েছিল, 18 পর্যন্ত গিয়ে ঠেকেছিল খুব সম্ভবত। কোনো মন্ত্রণালয় একটি অপরটির সঙ্গে অ্যাগ্রি করতে পারেনি জনসংখ্যা নিয়ে। তা আমাদের হলো এই অবস্থা। তো জনসংখ্যা নিয়ন্ত্রণও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি জানি অনেকের পছন্দ হবে না, জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বললে অনেকে নানা রকম কুতর্ক জুড়ে দেয়, ধর্মকে টেনে নিয়ে আসে, আল্লাহ খাওয়াবেন, এইসব কথা তারা বলতে থাকেন, কুযুক্তি যত রকমের আছে সব নিয়ে আসেন। তো তাদের বোঝানো খুব মুশকিল। একবার ভেবে দেখুন, 1 গ্লাস পানিতে, ছোটবেলায় আমরা অনেকে কিন্তু এটি ট্রাই করেছি। আমরা যখন দ্রবণ পড়ছিলাম 6ম-7ম শ্রেণীতে, তখন আমরা ট্রাই করছিলাম 1 গ্লাস পানিতে আপনি কিন্তু নির্দিষ্ট পরিমাণ লবণ কিংবা চিনি গালাতে পারবেন, এর চেয়ে বেশি কিন্তু পারবেন না। আপনি যদি মনে করেন যে 1 গ্লাস পানিতে বা অর্ধেক গ্লাস পানিতে আমি 10 টেবিল চামচ চিনি বা লবণ গালাবো, আপনি কিন্তু পারবেন না।
3-4টি টেবিল স্পুন দিয়ে আপনি গালাতে পারবেন, বাকিটি কিন্তু গলবে না, নড়তে থাকবে, ঘুরতে থাকবে, একটা পর্যায়ে আবার নিচে সেটল করবে লাইক সেডিমেন্ট। তো অর্থাৎ 1 গ্লাস পানির বা অর্ধেক গ্লাস পানির নির্দিষ্ট পরিমাণ লবণ কিংবা চিনিকে গালাবার ক্ষমতা আছে, এর বাইরে গালাতে পারবে না। তো জনসংখ্যার কথা বলছিলাম, 55,598 বর্গ মাইলে কত লোক থাকলে সেটিকে আদর্শ জনসংখ্যা বলা যেতে পারে, এরকম একটি ব্যাপার আছে। তো আমরা কিন্তু তার ধারে কাছেও নেই। সবচাইতে জনবহুল আমাদের দেশ জনসংখ্যার ঘনত্বের দিক থেকে সারা পৃথিবীতে। তো সেইটি একটি কারণ যে কোথাও জায়গা খালি থাকছে না, জায়গা খালি পাওয়া যাচ্ছে না, আর আমরা নিরাপদেও থাকতে পারছি না। তো নানা কারণে অতিরিক্ত জনসংখ্যা সমস্যা সৃষ্টি করছে। তো এই বিষয়টিও কিন্তু সচেতন মানুষ হিসেবে আমাদের মাথায় রাখতে হবে। আর অনেকের কট্টরপন্থী যারা ধার্মিক, তারা অনেকে কুযুক্তি নিয়ে আসেন যে আল্লাহর মাল আল্লাহ খাওয়াবে, জনসংখ্যা বেশি হলে সমস্যা কি, তারা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারেন না। আর জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা কোনো গুনার কাজ না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সাহাবারা জিজ্ঞেস করেছিলেন যে হে প্রিয় রাসূল, আমরা আমাদের সম্পদ নেই বেশি, আমরা খুব গরিব, আমরা অতিরিক্ত সন্তান চাই না, কি করতে পারি আমরা? তখন রাসূল বলেছিলেন, তোমরা জাহাদুল বালা অবলম্বন করো। জাহাদুল বালা কথাটির মানে হলো বেশি সন্তান অথচ কম সম্পদ, এমন অবস্থার থেকে আল্লাহর কাছে পানা চাও। এটিকে জাহাদুল বালা বলা হয়, এই সিচুয়েশনটিকে, যে সম্পদ কম কিন্তু সন্তান বেশি। তো জাহাদুল বালা বা আল্লাহর কাছে পানা চাইতে বলেছেন রাসূল, কারণ তখনকার সময়ে নিজেদের নিয়ন্ত্রণ করবার ব্যবস্থা ছিল না, তাই তিনি দোয়া করতে বলেছেন। আর রাসূল অত্যন্ত প্র্যাগমেটিক ছিলেন, অত্যন্ত প্র্যাকটিক্যাল চিন্তা করতেন। তিনি এখনকার সময় বেঁচে থাকলে তিনি সেইটি বলতেন না, তিনি বলতেন অ্যাপ্রোপ্রিয়েট মেজার নাও। তাই এটি নিয়ে কুতর্ক সৃষ্টি করবার কোনো প্রয়োজন নেই। অহেতুক কথা বলছি আমরা যারা বলছি। জনসংখ্যা নিয়ন্ত্রণ করা সময়ের দাবি, গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিষয়টি। তো যা বলছিলাম আর যে জন্য শুরু করেছিলাম, ভূমিকম্পে আমরা প্রথমে কি কাজটি করব, আমি আবারও বলছি, সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ আমরা যেটি করব, মাথা ঠান্ডা রাখবো, প্যানিক করব না, তাড়াহুড়ো করব না। নাম্বার 1 এটি আমারও চিন্তা, এবং এইটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কিন্তু তাদের যে নির্দেশনা গাইডলাইন, সেখানে তারা এটিই বলেছে। তারা আতঙ্কিত হবেন না, প্রথম কথা বলেছে। আমারও কথা, আমার অবজারভেশন। দ্বিতীয় কথা বলেছে, বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিন। এটি আমরা অনেকেই করি এবং জানি। আচ্ছা, 3 নম্বর পয়েন্টটি হলো, রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ রেখে দ্রুত বেরিয়ে আসুন। আমরা অনেক সময় প্যানিক করি, গ্যাসের চুলা দেখা গেল, আজও হয়েছে আমাদের বিল্ডিংয়ে গ্যাসের চুলা অন ছিল, কেউ বাইরে চলে গিয়েছেন তার ফ্ল্যাট থেকে। এটি অত্যন্ত বিপজ্জনক, বিল্ডিংয়ের জন্য বিপজ্জনক। তাই যতই ভূমিকম্প হোক, যাই হোক, আপনি রান্নাঘরে থাকলে গ্যাসের চুলাটি দ্রুত বন্ধ করে দিবেন, দিয়ে আপনি রান্নাঘর ত্যাগ করবেন। বিম, কলাম বা পিলার ঘেঁষে আশ্রয় নিন। বিল্ডিংয়ের বিম, কলাম বা পিলার ঘেঁষে আশ্রয় নিন। কোনো কোনো বিল্ডিংয়ে রুমের মধ্যে পিলার পড়ে যায়, আমরা দেখতে পাই। কোনো কোনো বিল্ডিংয়ে দেখা যায় না, সেটি দেখা না গেলেও কর্নার ধরে দাঁড়ানো একটি কাজ হতে পারে। আর শক্ত আসবাবের নিচে মাথা দেওয়া যদি যায়, সেটি আরও গুরুত্বপূর্ণ কাজ হতে পারে। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠানে থাকলে স্কুল ব্যাগ মাথায় দিয়ে বেঞ্চের নিচে মাথা এরকম নুয়ে রাখতে হবে। আচ্ছা, ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি থেকে দূরে থাকতে হবে। আমার মাথার উপরে বড় গাছ আছে, বৈদ্যুতিক খুঁটি আছে, সেগুলোর থেকে দূরে থাকতে হবে, কারণ জলটের কারণে সেগুলো ভেঙে অংশ বিশেষ আমার মাথায় পড়তে পারে। উন্মুক্ত স্থান খুঁজতে হবে। আচ্ছা, গার্মেন্টস ফ্যাক্টরি, হাসপাতাল, মার্কেট বা সিনেমায় থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় করা বা ধাক্কাধাক্কি করা যাবে না, না করে মাথায় এরকম হাত দিয়ে বসে পড়তে হবে। আচ্ছা, ভাঙা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়া করা যাবে না, এবং সম্ভব হলে কোনো কাপড় দিয়ে নাক ঢেকে রাখতে হবে, কারণ ভাঙা দেয়াল থেকে ইট, বালি, সুরকি, সিমেন্ট এসব গিয়ে শ্বাসনালী বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা, একবার কম্পন হওয়ার পর আবারও হতে পারে, তাই সুযোগ বুঝে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। যেটি আমরা শুরুতে বলছিলাম, আফটার শক বা পরাঘাত। তো বড় যেটি হয়ে যায় তো গেল, এরপর কিন্তু যখন বন্ধ হয়ে যাবে, তখন ওই ফাঁকে, ওই সুযোগটিতে আফটার শক শুরু হবার আগে আমরা চাইলে বাসা বা যেখানে আছি ত্যাগ করে উন্মুক্ত স্থানে গিয়ে অবস্থান করতে পারি।
উপরতলায় থাকলে কম্পন বা ঝাঁকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেটি বলছিলাম একটু আগে, যে আপনি 5 তলা 6 তলা 4 তলায় থাকেন, আপনি সিঁড়ি দিয়ে নামা শুরু করেছেন, নামতে নামতে সিঁড়ি কোটা দেবে গেল, ভেঙে পড়ল। তাই আমরা যারা উপরে থাকি তাদের কাঁপুনি পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তাড়াহুড়ো করে লাফ দিয়ে বা লিফট ব্যবহার করে নিচে যাবার চেষ্টা করা যাবে না, শুরুতে বলছিলাম। আচ্ছা, কম্পন বা ঝাঁকুনি থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে পড়ুন এবং খোলা আকাশের নিচে আশ্রয় নিন। কম্পন থেমে গেলে সিঁড়ি দিয়ে নামতে হবে, লিফট খোঁজার চেষ্টা করা যাবে না। আচ্ছা, গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে অবস্থান করুন এবং গাড়ির ভেতরেই থাকুন কম্পন পুরোপুরি না থামা পর্যন্ত। ব্যাটারি চালিত রেডিও সঙ্গে রাখা যেতে পারে বা আশেপাশে রাখা যেতে পারে। আপনি যখন বাসা লিভ করবেন চাইলে সঙ্গে রাখতে পারেন। ব্যাটারি চালিত রেডিও, টর্চ লাইট, পানি, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বাড়িতে মজুদ রাখতে হবে, দরকার হতে পারে। বাই অ্যাক্সিডেন্ট বাড়ি ধসে পড়েছে, বাট আপনি অক্ষত আছেন, আটকা পড়েছেন, আপনার কাছাকাছি পানি, টর্চ লাইট, মেডিকেল সরঞ্জাম বা ফার্স্ট এড বক্স যদি থাকে আপনার কাজে আসতে পারে। তো মোটা দাগে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এই পরামর্শগুলো আমাদের জন্য দিয়েছে এবং অনেকগুলোই বেশ হেল্পফুল। কিছু কিছু আমরা জানি, আমরা পালন করছি অলরেডি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের ধৈর্য রাখতে হবে, আতঙ্কিত হওয়া চলবে না, তাড়াহুড়ো করা যাবে না, মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় দর্শক, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই এবং নিরাপদে থাকবেন।